যে ধর্মীয় জায়গা থেকে যে নৈতিকতার জায়গা আছে সেই নৈতিকতার বালাই না করে কিন্তু তারা রাজনীতিটা করে গেছে এবং সেটি আপনারা তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন করছেন। আপনাদের নৈতিক অবস্থান কি ছিল, কিভাবে এই অনুপ্রবেশ গুলো করলো? আপনাদেরকে কোনো যাচাই বাছাই প্রক্রিয়া ছিল না? সেটা তো বাদ দিলাম, আসলে যে অনুপ্রবেশ কিভাবে হলো সেই ব্যাখ্যা যখন জানতে চাই, জানা যায় যে যেটি আমি বলছিলাম যে সিট পাবে না তারা যদি ছাত্রলীগের মিছিলে না যায়, তাদেরকে মারধর খেতে হবে, তারা বঞ্চনার শিকার হবে। এই যে বিষয়গুলো তারা করবেটা কি আসলে? একদম গ্রাম থেকে আসা ছাত্ররা যদি এভাবে বাধ্য করেন, আপনারা অনুপ্রবেশ না করে কি করবে? দেখুন সিটের বিষয়টি তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়, এটি একটি। আরেকটি দিক হচ্ছে যাদেরকে আপনি কথা বলছেন, এমনকি যারা এই এবারে নির্বাচনে অংশগ্রহণ করেছে, ছাত্র শিবিরের নেতৃত্ব অপরাপর সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের নির্বিঘ্নে হলে থেকেছে। আপনি যদি এনসিপির যারা ছাত্র নেতৃবৃন্দ দেখেন, এনসিপি থেকে যারা জাতীয় তাদের মূল সংগঠন গড়ে উঠেছে তারা সবাই হলে ছিল, তারা সবাই স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে, এমনকি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। আপনি আমাদেরকে বলছেন অগণতান্ত্রিক, আপনি আমাদেরকে বলছেন যে আমরা অন্যদেরকে সুযোগ দেইনি। বাংলাদেশ ছাত্রলীগ, আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছি। আজকে যারা উপদেষ্টা পরিষদে আছে তারাও তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের বিরুদ্ধেই কর্মসূচি দিয়েছে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে, অবস্থান কর্মসূচি দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের তো সেই সুযোগ নেই। কারো একাডেমিক জীবন কি ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনি আজকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে যিনি ভিপি নির্বাচিত হয়েছেন, জিএস নির্বাচিত হয়েছেন, অন্যান্য দলের হয়ে ভিপি পদে নির্বাচিত করেছেন, কারো একাডেমিক জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো সার্টিফিকেট বাতিল হয়েছে, কারো একদিনের জন্য বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে তার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। না, অনেকেই অনুপ্রবেশ করেছেন, অনেকে অনুপ্রবেশ করেননি, অনেকেই তো অন্যান্য সংগঠন করেছেন, গণতান্ত্রিক ছাত্র শক্তি করেছেন, জাতীয়তাবাদী ছাত্রদল করেছেন, বামপন্থী সংগঠনগুলো করেছেন। আপনি যার নামে বলুন না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারো একাডেমিক জীবন, কারো রাজনৈতিক জীবন, কারো সামাজিক জীবন ক্ষতিগ্রস্ত হয়নি। গণতান্ত্রিক ক্যাম্পাস হিসেবে ত্রুটি বিচ্যুতি আছে এবং এই জায়গা থেকে আমাদেরও দায় এড়ানোর কোনো সুযোগ নেই। অবশ্যই আমাদের দায় রয়েছে, সেটা আমি নির্বিঘ্নে স্বীকার করছি। কিন্তু আপনি যদি পার্থক্যটা দেখেন, আজকের বাস্তবতা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2019 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কার প্রার্থিতা করার সুযোগ ছিল না, কে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়নি, কে ক্যাম্পেইন করেনি, কার ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, প্রত্যেকটি ক্ষেত্রে সবার জন্য সেটা উন্মুক্ত ছিল। অথচ আজকে 2025 সালের ঘটনা তো ঘটেছে সম্পূর্ণ উল্টো। এবং আরেকটি যদি জিনিস দেখেন, তাদের নিয়ন্ত্রিত এই প্রশাসনমূলক নির্বাচনের মধ্যে ফলাফলটা যদি আপনি দেখেন, যে আপনারা গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলেন, কিন্তু আপনারা তখন আবার শিবির রাজনীতি করতে পারবে না, তাদেরকে পেলে পেটাতে হবে। আবার ধরেন মানে তাদের ভোট করা তো দূরের কথা, মিছিলে জোর করে আসতে চাই বা না চাই জোর করে আনা হবে। এই বিষয়গুলো তো গণতান্ত্রিক মূল্যবোধের সাথে যায় না, তাই না? সেগুলো তো ছাত্রলীগের সাথে জড়িয়ে ছিল এই বিষয়গুলো। তাহলে আপনারাও বা মুখে এক বলেন বা কাজে অন্য করেন, তাই নয় কি? আপনারাও তো সেরকমই। না, একটি হচ্ছে যে পলিটিক্যাল স্ট্রাগল তো আমরা চালিয়ে যাই এবং আমরা সেই লড়াইটি ধর্মভিত্তিক সংগঠন হিসেবে, যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত সংগঠন হিসেবে, স্বাধীনতা বিরোধী সংগঠন হিসেবে রাজনৈতিক সংগ্রামটা আমরা চালিয়ে যাই। কিন্তু ইসলামী ছাত্র শিবির এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অনুষ্ঠিত সকল ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরও কিন্তু অংশগ্রহণ করেছে, তারাও প্যানেল দিয়েছে, তারাও প্রার্থী দিয়েছে, তারাও প্রচারণা চালিয়েছে। তো আমরা যেটি বলছি যে তাদের প্রতারণাগুলো তুলে ধরছে, কিন্তু এর পূর্বে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও কিন্তু তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশ ছাত্রলীগ তার আদর্শিক অঙ্গীকারের জোরে শিক্ষার্থীদের শক্তির উপর ভর করে, সাংগঠনিক জনপ্রিয়তার উপর ভর করেই কিন্তু আমরা নির্বাচনগুলোতে তাদেরকে পরাজিত করতে পেরেছি। এবং আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে বাংলাদেশ ছাত্রলীগ এই প্রতিকূল পরিস্থিতিতে, এই ঝঞ্ঝামুখর সময়ে, এই দমন পীড়নের সময় বাংলাদেশ ছাত্রলীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেল, সংখ্যাগরিষ্ঠ পদে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো এবং আমরা সংখ্যাগরিষ্ঠতা রাজনীতি, বিজয়ের রাজনীতি, গণতান্ত্রিক রায়ের মাধ্যমে তাদেরকে পরাজিত করতে পারতাম বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আসলে প্রমাণিত, তারা আজকে সমস্ত কিছু দখলে রেখে, সমস্ত কিছু কবজায় রেখে এবং দমন পীড়নের স্টিম রোলার চালিয়ে আবার তারাই বলবে যে প্রমাণের দায়িত্বভার অন্যদেরকে গ্রহণ করতে হবে, তাহলে আসলে আমি মনে করি সেটি সুবিবেচনা করার কোনো বিষয় নয়। জি, এই যে প্রহসন করে ক্ষমতা দখল করে রাখার কথা বলছেন, এই ঠিক আমি মনে হচ্ছিল যে এই কথাগুলো একই রকম ভাবে আগে শুনতাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এবং তখন বলা হতো প্রহসনের নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে রেখেছে, একবার না দুইবার না, মানে একাধিকবার এভাবে চলে যাচ্ছিল এবং সামনে আরো কতদিন থাকতো সেটিরও কোনো ইয়াত্তা ছিল না। এই একই রকম অভিযোগগুলো কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ঠিক একই কথা আপনিও নিশ্চয়ই শুনেছেন সাদ্দাম। না, দেখুন সুস্পষ্ট ভাবে পার্থক্য রয়েছে, কারণ আপনি গণতান্ত্রিক পথ পরিক্রমায় ত্রুটি বিচ্যুতি নেই সেটা আমি বলবো না। সরকারের হোক, রাজনৈতিক দলের হোক, আমাদের হোক, ছাত্র সংগঠন হিসেবে হোক, অবশ্যই সীমাবদ্ধতা আছে, অবশ্যই ত্রুটি বিচ্যুতি আছে, অবশ্যই পারফরমেন্স নিয়ে আসার জায়গা রয়েছে, অর্জনের জায়গা রয়েছে, আবার মানুষের কষ্টেরও হয়তো জায়গা থাকতে পারে। কিন্তু আপনি দেখুন যে আপনি যদি পার্থক্যটা করেন অন্যান্য সময়ের সঙ্গে, নির্বাচনটি উন্মুক্ত ছিল কিনা, নির্বাচনের সুযোগটি সবার জন্য উন্মুক্ত ছিল কিনা, সবসময় ছিল। সেটি বিএনপি নির্বাচনে কখনো অংশগ্রহণ করেছে, কখনো করেনি, এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আজকে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, আপনি কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনের আগে আপনার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগটি আপনি বন্ধ রেখেছেন। ঠিক এই মুহূর্তে কারাবন্দী সংসদ সদস্যের সংখ্যা
শতাধিক। আপনি যদি দেখেন বাংলাদেশের এমনকি আইন করে বলে দেওয়া হয়েছে, আপনি দেখুন যে আপনি নিজেই সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পৃক্ত আছেন, আপনার নিজের সংবাদ মাধ্যমেই আমাদের আওয়ামী লীগ হোক অন্যান্য রাজনৈতিক দল হোক কত মানুষ এসে কত কথা বলে গেছে। আজকে বাংলাদেশে এতগুলো সংবাদ মাধ্যম, আজকে বাংলাদেশের একটা সংবাদ মাধ্যমে একজন আওয়ামী লীগ নেতা আপনি বলতে পারবেন যে 5ই আগস্টের পরে কথা বলতে পেরেছে? অথচ আপনার কর্মসূচিতে আপনার প্রোগ্রামে কতজন এসেছে? আজকে আপনি আইন করে বলে দিয়েছেন সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী, এমন কিছু তো আমরা নই, আমরা যারা রাজনৈতিক কর্মী, আপনি যদি আওয়ামী লীগের পক্ষে যায় কিংবা এই আওয়ামী লীগের পক্ষে কোনোভাবে যে আপনি যদি সংবাদ করেন, আপনি যদি লেখেন সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী, আপনিও কিন্তু একজন সন্ত্রাসী, আপনার নামও কিন্তু যাত্রাবাড়ি থানায় মামলাটা হওয়ার সুযোগটা কিন্তু থাকছে। এবং যারা টুকটাক এর মধ্যে 2-3 জন কথা বলছে, কথা বলার পরের দিন কিন্তু কারাবন্দী হতে হচ্ছে। প্রেস ঢাকা রিপোর্টার ইউনিটিতে তিনি কথা বলতে গেছেন, তারা তো আওয়ামী লীগ করেন না, তারা সিভিল সোসাইটির অংশ, তারা ন্যূনতম কথা বলতে এবং সত্যি কথা বলার সুযোগ পায়নি। অনুষ্ঠানটি আয়োজন করার চেষ্টা করছে, তাদেরকেও কিন্তু কারাগারে যেতে হয়েছে। 4 লাখ নেতাকর্মী এই বিগত 12 মাস সময়ের মধ্যে তারা কারাবন্দী হয়েছে। তো পার্থক্যটি কিন্তু সুস্পষ্ট এবং এই মবের কারণে হস্তক্ষেপ হচ্ছে। কিন্তু সাদ্দাম, মানে আপনাদের সময় কেন কিশোর মোশতাকদের কথা তো আমরা ভুলে যাই নাই, যে একটা কার্টুন এঁকেছেন, একটু লিখেছেন, তাদেরকে জামিন না দিয়ে একজন তো মারাই গেলেন জেলখানায় জামিন না পেতে পেতে, মানে আবেদন করতে করতে 7 বার বা 8 বার জামিনের আবেদন। দেখুন জি, আমি যে উদাহরণগুলো তুলে ধরলাম এটি কিন্তু পার্থক্যগুলো তুলে ধরার জন্যই, যে বর্তমানে এটি ছিল এবং 2008 থেকে 2024 সালের বাস্তবতা এটি ছিল, 2024 সালের 5ই আগস্ট পরবর্তী বাস্তবতা এই সুযোগগুলো নেই। এর বাইরে ব্যত্যয় ঘটেনি, আইনের অপপ্রয়োগ ঘটেনি, রাজনৈতিক ভাবে অনেক সময় আমরা সঠিক সিদ্ধান্ত প্রয়োগ করতে পারেনি, সেটি কিন্তু আমি বলিনি, অবশ্যই সেটি ঘটেছে, সেই জায়গায় সেই সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে। কিন্তু যদি আপনি দেখেন যে বর্তমান সার্বিকভাবেই রাষ্ট্র ব্যবস্থা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়েছে, এক ধরনের ফ্যাসিবাদী বন্দোবস্ত তারা গ্রহণ করেছে, যেখানে আপনার এই কোনো কিছু করার স্বাধীনতা আপনার থাকছে না। আজকে এই পার্থক্যটির কারণে আমরা মনে করি যে বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলা যেটি আমরা এই অনেক সংকট, অনেক সীমাবদ্ধতা, অনেক চ্যালেঞ্জ কিংবা ত্রুটি বিচ্যুতি নিয়েও যে গণতান্ত্রিক পথ আমরা পাড়ি দিচ্ছিলাম, আজকে সে বাংলাদেশের গণতন্ত্রকেই সম্পূর্ণভাবে কুক্ষিগত করা হয়েছে। আপনি বলছেন যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা একরকম কায়েম করছে বাংলাদেশে, এমন হয় আওয়ামী লীগ ছাড়া আর বাকি সব দল মানে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য অভিযুক্ত করছে। আমি একটু আবারও ডাকসু নির্বাচনের প্রসঙ্গে আসি এবং জাকসু তারপরে রাকসু নির্বাচন হবে সেদিকটা একটু কথা বলি। যে শিবিরের আপনাদের মানে ছাত্রলীগের মধ্যে গুপ্ত থাকার যে অভিযোগটা, সেটি এখন আবার খুব জোরে সোরে উচ্চারিত হচ্ছে। আমরা এমনকি এখন যিনি ভিপি নির্বাচিত হয়েছেন সাদেক কায়েম, তিনি ছাত্রলীগের মিছিলে গেছেন, তিনি শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন, এই বিষয়গুলো নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আপনি তাকে কিভাবে চিনতেন? ছাত্রলীগের সাথে তার সম্পৃক্ততা কেমন ছিল? এটাই তো বলে যে দেখুন ছাত্রলীগের অভ্যন্তর অনুপ্রবেশ করেছে। ছাত্রলীগ করার কারণে আপনি দেখুন সাদেক কায়েমের প্রার্থিতা নিয়ে কি প্রশ্ন এসেছে? সাদেক কায়েমের তো ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণ করার, স্লোগানে অংশ নেওয়ার ভিডিও অডিও সবকিছু ধরেছে, তার প্রার্থিতা কি বাতিল হয়েছে? অথচ আরেকজনের প্রার্থিতা কিন্তু ঠিকই বাতিল হয়েছে। জিএস যিনি নির্বাচিত হয়েছেন, প্রহসনের নির্বাচন হোক, নিয়ন্ত্রণের নির্বাচন হোক, তাদের যে নৈতিকতার মানদণ্ড, তারা যে নিয়ম কানুন প্রার্থিতা কি বাতিল হয়েছে? আপনি আমাকে যেটু বলে দেন, কার প্রার্থিতা বাতিল হয়েছে? আপনি যেটি নিয়ে রিড করা হয়েছে, জুলিয়াস সিজারের প্রার্থিতা বাতিল করা হয়েছে। একই ইলেকশনে ভিপি পদে একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে, আরেকজনকে ভিপি হিসেবে ঘোষণা করা হয়েছে। এস.এম. ফরহাদ ছাত্রলীগে পদবি গ্রহণ করেছিল, এটা তো বাস্তবতা। সেই তার কি প্রার্থিতা বাতিল করা হয়েছে, অথচ আরেকজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। ভবিষ্যতে এটি নিয়ে যখন আইনগত প্রশ্নটি তুলবে, তখন সেই আইনগত প্রশ্নের বিশ্ববিদ্যালয় প্রশাসন কি জবাব দিতে পারবে? তো এটি তো তাদের যে নিয়ন্ত্রণমূলক নির্বাচন, তাদের স্ক্রিপ্টেড নির্বাচন, সেখানে কিন্তু তাদের মধ্যেই যে মতদ্বৈততা রয়েছে, যে দ্বিচারিতা রয়েছে, যে ধরনের ত্রুটিপূর্ণ যুক্তি তারা দিচ্ছে, তাদের যুক্তিতেই কিন্তু তারা আসলে ধরা পড়ছে। আরেকটি যদি আপনি এটা বলবেন যে তারা আসলে ছাত্রলীগে কিভাবে, আপনি দেখেন আপনি যেটি বলছিলেন, জি আমার প্রশ্নটা হচ্ছে এটা যে তারা আসলে ছাত্রলীগে কিভাবে এতদিন গুপ্ত থাকলো, মানে শিবিরের নেতাকর্মীরা কিভাবে সবাই ছাত্রলীগে বা এখন যাদেরকে দেখা যায় আন্দোলন সবাই ছাত্রলীগে গুপ্ত থাকার বিষয়টা, এটি কেন থাকলো বা কিভাবে থাকলো? আপনারা মানে জোর করে ভেরাতেন বলে সবাইকে ভিড়তে হয়েছে, বিষয়টা এমন? আসলে তারা কিন্তু তেমনই বলছেন যে জোর করে আপনারা মিছিলে নিতেন, আপনারা সিট তার মানে সিট থেকে তাদেরকে বঞ্চিত করতেন, যেটা ন্যায্য তাদের পাবার কথা, সেখান থেকে যদি ছাত্রলীগ না করতো বা ছাত্রলীগের মিছিলে না যেত। এই কারণেই কি আসলে এত গুপ্ত শিবির বা গুপ্ত অন্যান্য দলের অনুপ্রবেশ? আমি শুরুতেই যে বিষয়টি বলেছি যে কেউ যদি কোনো রাজনৈতিক সংগঠন করে,
তার যদি নৈতিক দুর্বলতা না থাকে, তার যদি আদর্শিক অঙ্গীকারটি দৃঢ় থাকে, সে তার সংগঠন নিয়ে রাজনীতি করবে। কেউ যদি অন্যায়ও করে, এমনকি আমরা যদি অন্যায় করে থাকি, আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, প্রতিরোধ গড়ে তুলবে, এটি কিন্তু স্বাভাবিক নিয়ম। অথচ কিন্তু আপনি যাদেরকে বলছেন যে অনুপ্রবেশের ঘটনাগুলো তারা করেছে, ইনফিল্ট্রেশন করেছে, এটির মাধ্যমে কিন্তু আপনি সামাজিক চুক্তি ভঙ্গ করছেন। আপনার যে ব্যক্তিগত নৈতিক দায়বদ্ধতা রয়েছে, সেই নৈতিক দায়বদ্ধতা আপনি ভঙ্গ করছেন। এবং তৃতীয় আরেকটি বিষয়, শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী আপনি দেখুন তাদের মুনাফিকি কর্মকাণ্ডগুলো, শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী সুস্পষ্ট করে বলে দেওয়া আছে যে আপনি শিবিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোন রাজনৈতিক সামাজিক সংগঠনে আপনি যোগ দিতে পারবেন। অথচ তারা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই ছাত্র শিবিরের দৃষ্টিভঙ্গি তার সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি রাজনীতিতে বিশ্বাস করে, অথচ তারা কিন্তু তাদের যে দেয়া কথা সেটির লঙ্ঘন ঘটিয়ে কিন্তু তারা এই বাংলাদেশ ছাত্রলীগ সহ এবং জাতীয়তাবাদী ছাত্র দলেও আমি বিশ্বাস করি, বামপন্থী সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে তারা যোগ দিয়েছে। তার মানে তাদের নৈতিক ভিত্তিটি দুর্বল, তার মানে তারা প্রতারণের আশ্রয় গ্রহণ করছে, তার মানে তারা ছদ্মবেশটা ধারণ করছে। এবং আমরা তো স্বীকার করছি, আমরা তো এটি অবলীলায় স্বীকার করছি যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এবং অনুপ্রবেশের ঘটনা ঘটিয়ে আপনি দেখুন যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তারা কিভাবে ঘটেছে। যেমন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের উপর নিপীড়নের ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কর্মীরা কিভাবে সম্পৃক্ত ছিল। যে গেস্ট রুম নির্যাতন, গণরুম নিপীড়নের ঘটনার কথা বলা হয়, আজকে তারাই কিন্তু বলেছে, নির্বাচনকে কেন্দ্র করে আপনি নিজেও সম্ভবত দেখেছেন যে তারা সুস্পষ্ট প্রমাণ সয়ে বলেছে যে ছাত্র শিবিরের কর্মীরা ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে কিভাবে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে। আপনারা কিছু করলেন না কেন? ছাত্রলীগের অভ্যন্তরে প্রবেশ করে তারা এগুলো করতে পারলো, আপনারা কেন চুপচাপ? কি ব্যবস্থা নিয়েছিলেন? দেখুন, এই দায়িত্ব আমরা স্বীকার করছি। এই জায়গায় অবশ্যই আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, এই জায়গায় অবশ্যই আমাদের ত্রুটি বিচ্যুতি অবশ্যই হয়েছে। এবং শুধু আমাদের নয়, আমরা তো মনে করি যে ছাত্র শিবিরের এই যে রাজনৈতিক এই যে কৌশল দৃষ্টিভঙ্গি, সেটি হচ্ছে যে তারা ইনফিল্ট্রেশন করা, অন্য সংগঠন অনুপ্রবেশ করা, শুধুমাত্র ছাত্রলীগ নয়, বামপন্থী সংগঠন, ছাত্রদল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর অভ্যন্তরে অনুপ্রবেশ করে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করা, অন্য সংগঠনগুলোকে শিক্ষার্থীদের কাছে অজনপ্রিয় করে তোলা, আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং সেটির মাধ্যমে দায়ভার সেই সংগঠনের উপর চাপিয়ে দেওয়া। এটি প্রমাণ করে যে তারা যে ধরনের প্রতারণাপূর্ণ, সততাপূর্ণ এবং এই জুলাই আগস্ট আন্দোলনে আমরা যেটি বলেছি যে এটির সঙ্গে আমাদের মিসম্যানেজমেন্ট, মিসহ্যান্ডেল, সেটি নিয়ে আমি স্বীকার করি। কিন্তু একই সঙ্গে আপনি যদি দেখেন যে আমরা বলেছি যে আন্দোলনের সঙ্গে জঙ্গিবাদী শক্তগুলো সম্পৃক্ত রয়েছে, আমরা সুস্পষ্টভাবে বলেছি জামাত শিবির এটির সঙ্গে সম্পৃক্ত রয়েছে। আমরা কিন্তু সে সময় এটি বলেছি যে এটি রিমোট কন্ট্রোলটা করছে তারা। আজকে এই ফলাফলগুলো যদি আপনি দেখেন, ডাকসু যে আন্দোলনের পেছনের মূল শক্তি যে ছিল এই জামাত শিবির, এটি কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হচ্ছে, তাদের জবানবন্দিতে প্রমাণিত হচ্ছে, এটি কিন্তু প্রমাণিত হচ্ছে। আরেকটি হচ্ছে এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার বলে যারা দাবি করে এনসিপি, বাকসাস যে সংগঠনটি গড়ে তারা নেতৃত্ব দিয়েছে, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পরিবর্তন ঘটিয়েছে। আজকে যদি তাদের নিয়ন্ত্রিত ফলাফল দেখেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে তাদের নিয়ন্ত্রিত ফলাফল, তাদের নিয়ন্ত্রিত নির্বাচনের ফলাফল যদি আমি বিশ্লেষণ করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে প্রত্যাখ্যান করে, যেমনকি 1000 শিক্ষার্থীর সমর্থনও কিন্তু তারা আদায় করতে পারেনি। ছাত্রদল কিন্তু শোচনীয় পরাজয়ের শিকার হয়েছে। এটির মাধ্যমে প্রমাণিত হয় যে তারা, যারা আজকে রাষ্ট্রীয় ক্ষমতার দাবিদার, যারা আজকে সংবিধান, সেকেন্ড রিপাবলিক, জনগণের ম্যান্ডেট পেয়েছে দাবি করে, তাদেরও যে জনগণের ম্যান্ডেট নেই, তাদের নিয়ন্ত্রিত নির্বাচনের প্রমাণ করে তাদের জনগণের ম্যান্ডেট নেই, পক্ষান্তরে এটিও প্রমাণ করে তাহলে জামাত বা শিবিরেরই জনগণের মানে ম্যান্ডেট আছে, কারণ তারা তো আবার ভূমিধস জয় পাচ্ছে ডাকসুতে। আপনি যেহেতু বলছিলেন যে তারা পারে নাই, অতএব তাদের যে জনপ্রিয়তা নেই বা ম্যান্ডেট নেই সেটি প্রমাণিত হয়েছে, তাহলে শিবিরের এই জয় জয়কার তাদেরও ম্যান্ডেট প্রমাণ করছে কিনা, এটি প্রশ্ন। এটি আমি কিন্তু এটি রেখেই বলছি যে তাদের নিয়ন্ত্রিত নির্বাচন, প্রহসনমূলক নির্বাচন, এই মানদণ্ডগুলো অক্ষুণ্ণ রেখে আমি এই কথাগুলো বলছি। এখন দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে ছাত্র শিবিরের এই নির্বাচনী বিজয়, তারা যেটি বলছে ল্যান্ডস্লাইড বলার চেষ্টা করছে, এটির পেছনে অনেকগুলো প্রেক্ষাপট রয়েছে। এটি আমি সরলীকরণ করে কোন উত্তর দিব সেটাই মনে করি না। এক হচ্ছে যে আপনি যদি রাজনীতিটা দেখেন, ছাত্র শিবিরের রাজনৈতিক স্টাইলটা যদি দেখেন, এক হচ্ছে অনুপ্রবেশের রাজনীতি, আপনি যেটি বলেছেন আমিও সেটি স্বীকার করেছি। আরেকটি হচ্ছে যে এই ওয়েলফেয়ার পলিটিক্স এর নাম করে শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা, প্রতারণার আশ্রয় গ্রহণ করা, এবং এই বিষয়গুলো রয়েছে। আরেকটি হচ্ছে যে আপনি এই নির্বাচনে মূলধারা ছাত্র সংগঠনগুলো তাদের যে বাংলাদেশ ছাত্রলীগ যেখানে নির্বাচনের বাইরে রয়েছে, এর বাইরে মূলধারার ছাত্র সংগঠনগুলো হিসেবে যারা এসেছে, তারা যে শিক্ষার্থীদের কাছে বিকল্প হিসেবে আসতে পারেনি, স্বতন্ত্র ধরে রাখতে পারেনি, শিক্ষার্থীদের আস্থা ধরে রাখতে পারেনি, এটি একটি বিষয় রয়েছে। আরেকটি হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আপনি সর্বশেষ নির্বাচনের 25টি পদের মধ্যে 23টি পদে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিজয়ী হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা না থাকার কারণে যে ধরনের সাংগঠনিক শূন্যতা তৈরি হয়েছে, যে ধরনের শিক্ষার্থীদের মধ্যে বিকল্পহীনতা তৈরি হয়েছে, যেটির একটি প্রতিফলন আপনি দেখতে পাবেন যে স্বতন্ত্র প্রার্থীর জয় জয়কার এবারের নির্বাচনে আপনি যদি দেখেন,
যে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু নির্বাচনে এমনকি মূলধারা ছাত্র সংগঠনগুলোর তুলনায় তারা ভালো ফলাফল করেছে। আপনি যদি দেখেন যে তারা 4,000, 5,000, 6,000 ভোট পেয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছে। আপনি দেখেন যে এই রাজনীতির প্রতিও কিন্তু তারা এক ধরনের প্রত্যাখ্যান তারা দেখিয়েছে, এবং ছাত্র শিবির তাদের যে অভ্যন্তরীণ নেটওয়ার্ক, তাদের যে সাংগঠনিক কৌশল রয়েছে, এবং সেটির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ব্যবহার করা, এটির যোগফল হচ্ছে ছাত্র শিবিরের এই নির্বাচনগুলোর ফলাফল নিজের মতো করে বের করে নিয়ে আসা। আমি এভাবেই বলবো যে বের করে নিয়ে আসা অনেকগুলো ফলাফলের, অনেকগুলো কৌশলের, এবং তাদের কৌশলটা কাজে দিয়েছে। 12 মাসের বাস্তবতা, রাজনীতির তো কৌশলই থাকে, তাদের কৌশলটা কাজে দিয়েছে, তাই নাকি সাদ্দাম? আমি সবগুলো ফ্যাক্টরকে একসঙ্গেই বলবো। এক হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতা, বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচনে অংশগ্রহণ না করার কারণে সাংগঠনিক শূন্যতা, মূলধারা ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের আস্থা হিসেবে প্রতিফলিত হিসেবে নিজেকে প্রমাণিত করতে না পারা, তাদের দীর্ঘদিনের প্রস্তুতি, তাদের অর্থায়নের রাজনীতি, এবং এই ছাত্র রাজনীতি এবং বিশ্ববিদ্যালয়কে ক্যাম্পাস কেন্দ্র করে তাদের যে ইকোসিস্টেম, তাদের কোচিং নির্ভর ছাত্র রাজনীতি, তাদের আর্থিক সহযোগিতা রাজনীতি, এটির মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক ভাবে প্রভাবিত করার চেষ্টা করা, জামায়াতের পুরো নেটওয়ার্ক ব্যবহার করা, এবং এটির মাধ্যমে ওয়েলফেয়ার পলিটিক্স এর মাধ্যমে শিক্ষার্থীদের কাছে যাওয়ার চেষ্টা করা, এবং ভনিতার আশ্রয় গ্রহণ করা, প্রতারণার আশ্রয় গ্রহণ করা। আপনি বিশ্বাস করেন এক ধরনের উগ্রবাদী রাজনীতিতে, বিশ্বাস করেন ধর্মীয় রাজনীতিতে, অথচ আপনি শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, আপনি এক ধরনের লিবারেলিজমের তকমা, উদার রাজনীতির তকমানে আপনি যাচ্ছেন। আপনি বিশ্বাস করেন নারীদেরকে গৃহবন্দী করার ক্ষেত্রে, নারীর পোশাকের স্বাধীনতা আপনি বিশ্বাস করেন না, অথচ আপনি যখন যাচ্ছেন তখন আপনি নারীর স্বাধীনতার কথা বলছেন। তো একটি নির্বাচনের বিভ্রান্ত করা সম্ভব, কিন্তু আমি মনে করি যে এটি আসলে আলটিমেটলি এটি ফলাফল দেবে না। শিক্ষার্থীরা এটির বিরুদ্ধে সচেতন হবে, রাজনৈতিক ভাবে জবাব দেবে, নারীরা আমাদের রুখে দাঁড়াবে, কারণ এই ছাত্র শিবির নির্বাচনে বিজয়ী হয়েছে। মোরাল পুলিশিং তারা ক্যাম্পাসে বাড়ানোর চেষ্টা করবে, শিক্ষার্থীদেরকে ধর্মীয় ভাবে ব্যবহার করার চেষ্টা করবে, এবং সেটির মাধ্যমে আমাদের সমাজের গতিটাকে পশ্চাৎবর্তী করার চেষ্টা তারা করবে, এবং এটির মাধ্যমে আলটিমেটলি শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে, জবাব দেবে, এবং সাধারণ শিক্ষার্থীরা নিজের মতো করে ফয়সালা করবে। শিক্ষার্থীরা রুখে দাঁড়াবে, জবাব দিয়ে, ভবিষ্যৎ মানে ফিউচার টেন্সে বলছেন। যা দেখলাম এখন তাতে দেখা যাচ্ছে ভোটার 39,874, তার মধ্যে 29,821 জন ভোট দিয়েছেন, মানে বেশ ভালো সংখ্যক ভোট স্মরণকালের মধ্যে। এটা আমি বলছিলাম যে ভালো ভোট পড়েছে। একটু আসি যে জাকসু নির্বাচনে যিনি নির্বাচিত হলেন ভিপি, তাছাড়া আবার ওই বাকি সব প্যানেলে শিবিরের জয় জয়কার, হয়তো কিছু দু একটা স্বতন্ত্র, আর বাকি সবে শিবিরের জয় জয়কার। জিতু হলেন ভিপি, তিনি সাবেক ছাত্রলীগার, এবং তিনি গণ অভ্যুত্থানের সময় ছাত্রলীগ ছেড়ে এসেছেন, ছাত্রলীগের মারও খেয়েছেন তিনি। তার সাথে কি এখন আপনাদের যোগাযোগ আছে ছাত্রলীগ হিসেবে? দেখুন, একটি মজার কথা হচ্ছে যে সে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি নির্বাচনে তদারকির দায়িত্ব থাকতো, তার হয়তো প্রার্থিতা থাকতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মানদণ্ড অনুসরণ করেছে, কারণ ছাত্রলীগের কর্মী হওয়ার কারণে তারও প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ার কথা। আর আমরা এখন যেটি করছি, অংশগ্রহণ করেছেন না, ছাত্রলীগের পত্রিকা তার রয়েছিল, ছাত্রলীগের পত্রিকা রয়েছে সাংগঠনিক ভাবে বাংলাদেশ ছাত্রলীগের সবাই গুপ্ত হিসেবে সবাই দেখলাম, শিবিরের সবাই, এনসিপির অনেকেই ছাত্রলীগের উল্লেখযোগ্য নেতারা। সে কারণেই তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একই মানদণ্ড তো সবার ক্ষেত্রে অনুসরণ করে। যারা আসলে ওই গণ অভ্যুত্থানে প্রমাণ করে আসতে পেরেছে তারা ছাত্রলীগ থেকে বাদ হয়ে গেছে, আর যারা গণ অভ্যুত্থানে ঠিক প্রমাণ করতে পারেনি তারা মানে ছাত্রলীগ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। এটাই মনে হয় মানদণ্ড। এই সার্টিফিকেটটাই তারা দিচ্ছে। যখন আপনার সামাজিক বিশ্বাস, যখন আপনার রাজনৈতিক বিশ্বাস, আপনার তো আন্দোলন করার অধিকার আছে, আন্দোলনের বিপক্ষে যাওয়ার অধিকার আছে, এটা তো আপনার নাগরিক স্বাধীনতা। আপনি যখন সার্টিফিকেট দিচ্ছেন, তার মানে সমাজটাতে মোটামুটি একটা ধরনের ফ্যাসিস্ট বন্দোবস্ত প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেটির কিন্তু একটি প্রমাণ যে আপনি সেই সার্টিফিকেটটা তারা দিবে, সেই সার্টিফিকেটটা দেওয়ার পরে আপনার রাজনৈতিক অধিকার আছে, সেই সার্টিফিকেটটা দেওয়ার পর আপনি বিরোধিতা করতে পারবেন, সেই সার্টিফিকেটটা পাওয়ার পরে আপনি প্রার্থীতে অংশগ্রহণ করতে পারবেন। তো আপনি যেটি বলছিলেন সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা রয়েছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এখন আমরা যোগাযোগ রক্ষা করি, এবং শিক্ষার্থীদের পাশে থাকা, তাদের ঐক্যবদ্ধ করা, এমনকি প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। আমরা অবশ্যই একটা বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য গড়ে তোলার জন্য আমরা কাজ করছি, যেন গণতান্ত্রিক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের অঙ্গীকারের বাংলাদেশ, এই ব্যাপারে মোটা দাগে যেন ছাত্র সংগঠনগুলো একমত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করার চেষ্টা করছি। কারণ আমরা মনে করি যে মৌলবাদ প্রতিবাদ করা, মৌলবাদ প্রতিরোধ করা, সেটির জন্য আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে, এবং বাংলাদেশে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, এবং বিশ্ববিদ্যালয়ে যে ধরনের আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু পার্টি অফিসে পরিণত হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অনেকটা, যেখানে শিক্ষার্থীদেরকে রাজনৈতিক ভাবে ব্যবহার করার চেষ্টাটি আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। তো যে কারণে অবশ্যই, এবং আপনি যদি লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যেটি নিয়ে সবাই কম বেশি সমালোচনা করে, সেটি নিয়ে অবশ্যই আমাদের জায়গা থেকে সমালোচনার জায়গা রয়েছে। সেটি নিয়েও যদি আমরা কথা বলি যে এই নির্বাচনকে কেন্দ্র করে লেজুর ভিত্তিক রাজনীতির যে প্রদর্শনী, যেটিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না বলেছে, রেড কার্ড দেখিয়েছে, সেটির বিরুদ্ধে তারা কণ্ঠস্বর উপস্থাপন করছে। অথচ আপনি দেখবেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতের যে জেলা নেতৃবৃন্দ, বিএনপির যে জেলা নেতৃবৃন্দ,
তারা কিন্তু শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করার চেষ্টা করতেন, শিক্ষার্থীদের অভিভাবকের জি, কাছে লেজুর যাওয়ার ভিত্তিক চেষ্টা এটার করতেন। বিরুদ্ধে সেটির কথা মাধ্যমে হয়েছে, কিন্তু অথবা কখনো এটা নির্বাচনটি প্রতিফলন ছাত্র হয় নাই। আগেও আমরা দেখতাম ছাত্রলীগের কমিটি করে দেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা, এই বিষয়গুলো আমরা দেখতাম। অতএব লেজুর ভিত্তিক এটির সমালোচনা হলেও এখান থেকে কখনোই বের হয়ে আসা হয় নাই। আপনি অনেক সমালোচনা, নিজেদের আত্মসমালোচনা জায়গাটা করছিলেন, সাধুবাদ আপনাদের। কিন্তু সেই প্রসঙ্গে আমি আরেকটু জিজ্ঞাসা করি, ভারতীয় এমপি প্রভাবশালী রাজনীতিবিদ শশী থারুর, তিনি শিবিরের এই জয়ে তিনিও একরকম উদ্বেগ প্রকাশ করছেন এবং তিনি বলছেন যে মূলধারার যে রাজনৈতিক দলগুলো, আপনিও এরকম একটা ইঙ্গিত দিচ্ছিলেন, আওয়ামী লীগ, বিএনপি, বা তাদের আসলে করাপশন, তাদের অনিয়ম, দুর্নীতি বা অপকর্মের কারণে এই শিবিরের এমন জয় জয়কার, মানুষ এভাবে তাদেরকে বেছে নিচ্ছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? মৌলবাদী শক্তির যদি উত্থান হয়, সেটা তো সার্বিকভাবে আমাদের আঞ্চলিক নিরাপত্তা বলি বা বৈশ্বিক নিরাপত্তা বলি, সেটির জন্য তো অবশ্যই একটি সংশয়ের জায়গা রয়েছে, সংকটের জায়গা রয়েছে, এবং যে কোনো আন্তর্জাতিক নাগরিক কিন্তু এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করবে। শুধুমাত্র সেটি কেন, বাংলাদেশে যারা সিভিল সোসাইটির প্রতিনিধি রয়েছেন তারাও কিন্তু হয় বিস্মিত হয়েছেন, না হলে চিন্তিত হয়েছেন, না হলে উদ্বিগ্ন হয়েছেন ফলাফলটি নিয়ে। এবং আপনি যখন মূলধারা রাজনীতির যে দুয়ারটি রয়েছে সেটি যখন আপনি বন্ধ করে দিবেন, আপনি যখন রাজনীতির পজিটিভ কম্পিটিশনটি আপনি যখন বন্ধ করে দিবেন, আপনি যখন গণতান্ত্রিক প্রতিযোগিতাকে আপনি যখন বন্ধ করে দিবেন, তখন কিন্তু রাজনীতিতে স্বাভাবিকভাবে ডানপন্থী শক্তির উত্থানের একটি সুযোগ তৈরি হবে। তো সেটি নিয়ে তো সংশয়ের জায়গা অবশ্যই রয়েছে। এবং বাংলাদেশে আজকে দেখুন যে বাংলাদেশে যখন আজকে একটা সিকিউরিটি লেস, ললেস রাষ্ট্রে যখন পরিণত হয়েছে, জনগণের ম্যান্ডেট, আপনি যখন সার্বিকভাবে গোটা বাংলাদেশের রাজনীতিতে যখন আপনি জনগণের প্রতিনিধিত্ব নেই, তখন কিন্তু এই অন্ধকারের শক্তিগুলো, এই কারণ হিসেবে তিনি যেটি বলছেন এটি আপনাদের ব্যর্থতা, আপনাদের অপকর্ম, মানে মূল যে দলগুলো, প্রতিষ্ঠিত দল, তাদের ব্যর্থতা এবং অপকর্মের কারণেই এখন তাদের উত্থান করছে, মানে শিবিরের উত্থান করছে বা জামাতের উত্থান করছে, বিস্তার করছে। আমি সেটি মনে করি না। আমি প্রথমত যদি মনে করি, আপনি যদি বাংলাদেশে কম্পিটিটিভ ডেমোক্রেসি চালু করেন, আপনি যদি বাংলাদেশে পজিটিভ ডেমোক্রেসি চালু করেন, এবং বাংলাদেশের মানুষকে যদি আপনি বাছাই করে নেওয়ার স্বাধীনতা দেন, বাছাই করে নেওয়ার স্বাধীনতার অর্থ এটি নয় যে আপনাকে আমি 5 জন ঠিক করে দিলাম, এই বৈধ 5 জনের মধ্য দিয়ে আপনাকে নির্বাচিত করে নিতে। আপনি যদি উন্মুক্ত করে দিয়ে এটা তো আপনারাই শিখালেন, যদি এটা হয়ে থাকে, এটা শিখালেন তো আপনারাই, তাই না? 24-এ কি করলেন নির্বাচনে, জাতীয় নির্বাচনের কথা যদি বলি, আওয়ামী লীগ আপনার মূল দল না। 24-এর নির্বাচন দেখুন, 24-এর নির্বাচন তো উন্মুক্ত ছিল। 24-এর নির্বাচন কি বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করতে আইনগত কোনো বাধা ছিল, রাজনৈতিক কোনো বাধা ছিল, সাংগঠনিক কোনো বাধা ছিল? কোনো বাধা তো ছিল না। অথচ এবার 25-এ সেটি বাধা রয়েছে। অর্থাৎ বিষয়টি কিন্তু এক না। আপনি কি আওয়ামী লীগকে উন্মুক্ত রেখেছেন? আপনি কি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগটা করে দিচ্ছেন? আপনি তো দিচ্ছেন না। আপনি নিবন্ধন বাতিল করেছেন, বিএনপির নিবন্ধন কি বাতিল হয়েছে? বিএনপি তো আওয়ামী লীগকে আইনগতভাবে বাধা দেওয়া হচ্ছে। আর তখন আসলে 18-তে নির্বাচন করে তারা দেখেছে যে ভোট করে আসলে লাভ হয় না, আইনগত কোনো বাধা নেই, ভোটে আসো, কিন্তু ভোটে আসলে জিততে পারবা না তোমরা, এরকম একটা বিষয় তো স্থাপিত হয়ে গিয়েছিল। 18-র ভোটে তো তারা প্রমাণ পেয়েছে যে তাদের আসলে ভোট করে লাভ হবে না। দেখুন, 2018 সালের নির্বাচনে আপনি দুপুরবেলা বিএনপির তৎকালীন মহাসচিবের স্টেটমেন্ট যদি দেখেন, তিনি সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচনের ফলাফল নিয়ে। অবশ্যই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমি মনে করি যে আমাদের অবশ্যই একটা রিভিজিট রিচিং করার জায়গা রয়েছে, যাতে করে জনগণের রায়ের সত্যিকারের প্রতিনিধিত্ব হয়। কিন্তু আমরা মনে করি যে আজকে বাংলাদেশের সেই যে জায়গাটিতে আমাদের ত্রুটিপূর্ণ গণতন্ত্র যতটুকু এগিয়েছে, আজকে বাংলাদেশে কোল লঞ্চে বদলে দিয়ে আমাদের গণতান্ত্রিক পথটিকে সম্পূর্ণ রুদ্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের হাতে যখন দায়িত্ব থাকলো বা আপনাদের প্রভাবটা যখন ছিল, তখন খোল নলচে অন্যদিকে বদলাতে থাকলেন। এখন আপনারা প্রত্যাশা কিভাবে করছেন যে খোল নলচে বদলে যাবে এবং যথার্থ হবে? মানে এই প্রত্যাশাটা আপনারা ঠিক যথার্থ আপনাদের জায়গা থেকে কিভাবে করতে পারেন? হ্যাঁ, অবশ্যই আমরা করি, কারণ আমরা বিশ্বাস করি যেটি, সেটা হচ্ছে যে গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা সবারই রয়েছে। এটা রাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের রয়েছে, সামাজিক সংগঠন, নাগরিক হিসেবে আমাদের রয়েছে। বাংলাদেশে রাজনীতি করি আমরা, আমাদের দায়িত্ব, আমরা সরকারে, আমাদের দল সরকারে ছিল, এই কারণে আমাদের দায়িত্ব এটি তো নয়, বরং সরকারি দল বা রাষ্ট্র ক্ষমতায় যে কেউ থাকতে পারে, জনগণ যাকে নির্বাচিত করবে সেই রাষ্ট্র ক্ষমতায় থাকবে, এটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি প্রতিষ্ঠিত করতে হবে। তো আজকে যারা ক্ষমতায় আছে তারাও জনগণের প্রতিনিধিত্ব করে না, এবং ভবিষ্যতে আপনি আপনার পরিকল্পিত নিয়ন্ত্রিত যে নির্বাচন করার চেষ্টা করছেন, সেখানে জনগণকে আপনি কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অতএব বাংলাদেশের সমস্যা যদি থেকে থাকে এবং সেই সমস্যার সমাধান যদি আপনি করতে চান, অবশ্যই আপনাকে অন্তর্ভুক্তিমূলক এবং নিরপেক্ষ সরকারের অধীনে সবার জন্য সমান সুযোগের জায়গা রেখে আপনার নির্বাচনের পরিবেশটি উন্মুক্ত করে দিতে হবে। আর আজকে গোটা বাংলাদেশে আপনি একটা দম বন্ধ করা পরিবেশ, এবং আপনি এখানে একটু কথা বলতে চাইবো। কিন্তু তার মানে এই যে আপনারা নিজেদের কাছে, যখন আপনারা বা আপনার মূল দল ক্ষমতায় ছিল, আপনারা তখন নিজেদের কাছে আশা করতে পারেন নাই বা নিজেদের কাছে নিজেরা দায়িত্বশীল হবেন বলে ভাবেন নাই, কিন্তু বর্তমান সরকারের কাছে আশা করছেন বা দায়িত্বশীলতা আশা করছেন যে তারা আসলে খোল নলচেটা বদলে দেবে। দেখুন, আপনি যদি ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ ধরেই যদি বলি, সেটা হচ্ছে যে আপনি দেখুন, মিলিটারি ডিক্টেটর, সামরিক স্বৈরশাসক এরশাদ
কিংবা সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমান, তাদের সময় তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাদের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত ছিল বলেই সরকারটি গণতান্ত্রিক হয়ে গেল, সরকারটি বৈধ হয়ে গেল, সেটি তো নয়। আর আপনি যেটি বলছেন যে আমাদের অবশ্যই সামনের দিকে তাকাতে হবে, আমাদের অবশ্যই সামনের দিকে তাকাতে হবে এবং যে সমস্যা যদি থেকে থাকে সেটি সমাধান করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং এটা যদি আপনি না করেন তাহলে আপনি কি অর্জন করবেন? আপনি কি মনে করেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে বাইরে রেখে, যেখানে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবেও যদি আমি, এখানে তো বিবেচনা সেটি নয়, বিবেচনা হচ্ছে বাংলাদেশের মানুষের আওয়ামী লীগকে সমর্থন করার অধিকার আছে, এবং আপনি যদি সেটি বন্ধ করে দিচ্ছেন এবং আপনি বলছেন যে বাংলাদেশের গণতন্ত্র তো আমাদের প্রতিষ্ঠিত অবশ্যই করতে হবে, আমাদের সমাজকে রাষ্ট্রকে তো গণতান্ত্রিক করতে হবে, তা আপনি সেটি করবেন কিভাবে? আজকে আপনি আওয়ামী লীগ ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করছেন, তো সেটির মাধ্যমে তো অবশ্যই সেটিকে গণতান্ত্রিক নির্বাচন বলার কোনো সুযোগটি থাকছে না। তার মানে বাংলাদেশের গণতন্ত্রের সংকটটি থেকেই যাচ্ছে, বাংলাদেশের স্থিতিশীলতার সংকটটি থেকেই যাচ্ছে, এবং বাংলাদেশের সরকারের যে বৈধতার সংকটটি সেটি কিন্তু আপনি থেকেই যাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে বিড়ালের গলায় ঘন্টাটি আসলে বাঁধবে কে, কিন্তু আমাদের তো সেটি বাঁধার চেষ্টা অবশ্যই করতে হবে। মানে আপনারা যে নির্বাচনটি আপনি পরিকল্পনা করছে এই দখলদার সরকার, সেই দখলদার সরকার আপনি নির্বাচনের আগেই রাজনৈতিক দলকে কিন্তু শুধুমাত্র নিশ্চিত করে নেয়। আমি একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি বাংলাদেশের জনগণের অর্ধেক জনগোষ্ঠীর ভোটাধিকারই কেড়ে নেওয়া হয়েছে। অর্ধেক জনগোষ্ঠী, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী যাকে সমর্থন করার জন্য ভোট কেন্দ্রে যেত, তখন আপনি সেই সমর্থনটি করার সুযোগ বাতিল করে দিচ্ছেন, তার মানে আপনি জনগণের এজেন্সি আপনি কেড়ে নিচ্ছেন। তো সেই জায়গা থেকে তো আপনার সেই একটা জনগণের যে অধিকার আছে সেই অধিকারটাকে আপনি কুক্ষিগত করছেন আগে থেকেই। তো সেই জায়গা থেকে এবং আপনি ফলাফল আপনি দেখুন যে আপনি কি মনে করেন, আমি আজকে খোলামেলা যদি বলি, একটা বৈঠকি ঢঙ্গে যদি বলি, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনটি আপনি কেমন হবে, সেই নির্বাচনের ফলাফলটা কিন্তু আগে থেকে নির্ধারণ করে দিতে হবে। সেখানে আপনার সমঝোতার ফলাফল তৈরি করতে হবে। বিএনপি এতটি আসন পাবে, জামায়াতকে এতটি আসন দিতে হবে, এনসিপি কে এতটি আসন দিতে হবে। এবং আরো খোলামেলা করে যদি বলি, বিএনপি কে দায়িত্ব নিতে হবে যে এনসিপির এই প্রার্থীটা বিজয়ী হবে, বিএনপি কে দায়িত্ব নিতে হবে তার এই অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীটাকে তারা বিজয়ী করতে হবে। পূর্ব নির্ধারিত ফলাফল দিলে, তার মানে আরো স্পষ্ট করে ফলাফলটা আসলে ইলেকশন কমিশন দিবে না, ফলাফলটা দিতে হবে নয়াপল্টন থেকে। তো যে নির্বাচন আপনি পরিকল্পনা করছেন, নয়াপল্টন দিতে পারলো না, মানে এরকম ধারণা একদম ছিল না। আপনি যা বলছেন সেই ধারণাটা যে একদম ছিল না তা না, এরকম একটা ধারণা প্রচলিত ছিল, কিন্তু ডাকসু নির্বাচন বা জাকসু নির্বাচন সেই ধারণাটাকে অনেকটাই কিন্তু বদলে দিয়েছে। মানুষের মানে এই ধারণা থেকে অন্যরকম ধারণা বা অন্যরকম ভাবে ভাবতে শেখাচ্ছে না। সাদ্দাম, দেখুন, ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ, সেখানে ম্যান্ডেট রয়েছে, তরুণ প্রজন্মের প্রত্যাশা রয়েছে, কিন্তু সেটিকে যদি আপনি জাতীয় রাজনীতির প্যারামিটার ভাবেন, গণ অধিকার পরিষদের থেকে, ছাত্র অধিকার পরিষদ থেকে ডাকসুর ভিপি আমাদের সময় নির্বাচিত হয়েছে, আওয়ামী লীগ সরকার সেটি মেনে নিয়েছে, শিক্ষার্থীদের ন্যায্য রায়কে সমর্থন দিয়েছে, সরকারের পক্ষ থেকে সহযোগিতা করেছে। তো তার মানে কি গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন না? আমি যে পয়েন্টটি বলছি সেটা হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায়, তার মানে কি গণ অধিকার পরিষদ রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার দল ছিল? ডাকসুর ভিপি বাসদ থেকে হয়েছে, জাসদ থেকে হয়েছে, তারা কি বাংলাদেশের রাষ্ট্রীয় রাজনৈতিক ক্ষমতার হিস্সাদার হয়ে গেছে, জিম্মাদার হয়ে গেছে? আসলে তো সেটি হয়নি। একটি ছাত্র সংসদ নির্বাচনে, এক বছরের একটি নির্বাচনে যে কেউ বিজয়ী হতে পারে, কারণ শিক্ষার্থীরা নানা প্যারামিটার থেকে একজন প্রার্থীকে বেছে করে, ব্যক্তিগত জায়গা থেকে পছন্দ করতে পারে, আদর্শিক জায়গা থেকে পছন্দ করতে পারে, সাংগঠনিক কৌশলের কারণে একজন বিজয়ী হতে পারে, বাস্তবতার কারণে পছন্দ করতে পারে, ক্যাম্পাস ট্রেন্ডের কারণে পছন্দ করতে পারে, কিন্তু সেটার মাধ্যমে গোটা বাংলাদেশের জনমিতির আপনি একটি প্রতিফলন পাচ্ছেন, সেটি মনে করার কোনো কারণ নেই। আর আপনি যেটি বললেন যে অবশ্যই ছাত্র সংসদের ভিপি যিনি ছিলেন, আমাদেরই সঙ্গে নির্বাচিত হয়েছিলেন ডাকসুর ভিপি নুরুল হক নূর, তার সঙ্গে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা অবশ্যই ঘটেছে, এটি অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে, এবং সেই রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হওয়ার জায়গা থেকে অবশ্যই আমার চিন্তা ভাবনা, অবশ্যই আমাদের মূল্যায়ন রয়েছে। জি, আপনি সেটিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলছেন, তার জন্য আপনারা দুঃখ প্রকাশ করছেন। অবশ্যই সেটি কোনোভাবেই আমরা যিনি ছাত্র সংসদের মাধ্যমে নির্বাচিত হয়েছেন কোনোভাবেই অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হবেন এটা প্রত্যাশা করি না, এবং সেই জায়গায় যদি আমাদের দুর্বলতা ঘাটতি থাকে অবশ্যই আমরা মানে আমরা তো সবসময় দেখতাম, আপনাদের সময় তখন গণমাধ্যমে দেখতাম ছাত্রলীগ বেড়েছে, ছাত্রলীগের কাছে মানে প্রায় এই কথাটা এরকম ছিল, যেখানেই পায় নুরুকে সেখানেই মারে ছাত্রলীগে, মানে এরকম একটা কথা প্রচলিত হয়ে গিয়েছিল। যদি বলছেন কেন? না, আমি যেটি বলছি যে সেটি হচ্ছে যে দেখুন, একটি হচ্ছে যে এই মারধরের ঘটনা, এই অপসংস্কৃতির ঘটনা, এটি বাংলাদেশের ছাত্রলীগের বৈশিষ্ট্য সেটি নয়, এটি বাংলাদেশের ছাত্র রাজনীতির স্বাভাবিক চিত্রায়। আজকে দেখুন যে আপনি ভোট কেন্দ্রের কথা বলছেন, উৎসব মুখর 78%, ছাত্রলীগের একজন হয়তো ভুলক্রমে ভোটার তালিকায় এসেছিল, সে ভোট দিতে গেছে, তা কিন্তু ভোট কেন্দ্র থেকে সরাসরি থানা থেকে কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এটিও তো একটি ঘটনা। শিক্ষা, আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা থেকে সরাসরি তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে, এই ধরনের ঘটনা তো অহরহ ঘটেছে। তো বাংলাদেশ ছাত্রলীগ তো এই ঘটনার শিকার হয়েছে। তো এটি আমাদের সার্বিক ছাত্র রাজনীতির একটি অবক্ষয়ের জায়গা, এটির জন্য কোন একটি সুনির্দিষ্ট ছাত্র সংগঠনকে দায়ী করা এটি সুচিন্তিত নয় বলে আমি মনে করি। বরং আমি মনে করি যে আমাদের যেটুকু দায় যদি থেকে থাকে সার্বিক ছাত্র রাজনীতির অবক্ষয়গত জায়গা থেকে, কিংবা আমাদের
দৃষ্টিভঙ্গিগত জায়গা থেকে কিংবা আমাদের অনুশীলনের জায়গা থেকে, সেটা অবশ্যই আমরা অবশ্যই তাহলে পরিবর্তনের জায়গা থাকবে, অবশ্যই আমরা ধরুন মানে আপনি যেহেতু বলছেন যে যদি ভুল এই জায়গাটায় ভুল থাকলে বা এটা ঠিক হয় নাই, এই বিষয়টা যেহেতু আপনারা আত্মসমালোচনার জায়গায় করছেন, ধরুন আপনারা আবার ক্যাম্পাসে ফিরতে পারলেন বা কখনো দেশের সক্রিয় রাজনীতি করতে পারলেন, তখন কি আপনাদের এই বিষয়গুলো পরিবর্তন করবেন? ধরুন ছাত্র শিবির পেলেই পেটাতে হবে বা নুরুর মতো যারা থাকবে তাদেরকে পেটাতে হবে, এই বিষয়গুলো কি পরিবর্তন করবেন? আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি। আচ্ছা, আমি আপনাকে বলি, সাদিক কায়েম বা এস এম ফরহাদ তারা ক্যাম্পাসে ছিল, ছাত্র শিবিরের রাজনীতি করেছে, পরিচয় প্রকাশিত হয়েছে, তারা কি কখনো এ ধরনের দমন পীড়নের শিকার হয়েছে? পরিচয় ছিল আপনি যখন মানে ছাত্রলীগের দুঃখিত না, এর বাইরেও আর অনেকেই রয়েছে। আপনি তাহলে দেখুন যে ছাত্র শিবিরের যে কমিটিগুলো এখন তো প্রকাশিত হয়েছে, আপনি দেখুন যে কয়জন নির্যাতনের শিকার হয়েছে, আপনি দেখুন যে কয়জন নিগ্রহের শিকার হয়েছে, আপনি দেখুন যে তার ক্যাম্পাস জীবনে কোনো ধরনের ঘটনা দুর্ঘটনার শিকার হয়েছে কিনা, আপনি কম ক্ষেত্রেই পাবেন। কিছু খারাপ উদাহরণ রয়েছে, এখন প্রকাশ্যে আসছে না, অনেক কিছু না, সবকিছুই প্রকাশ্য ছিল না এমন নয়, তাদের অনেক কিছু তো প্রকাশ্য ছিল, সবাই হয়তো প্রকাশিত ছিল না। তাদের সাংগঠনিক কৌশলের যে তারা বলে গুপ্ত রাজনীতিকে বৈধতা দেওয়ার জন্য তারা যেটি বলতে থাকে, কিন্তু তার মানে এই নয় তো সবগুলোই পরোক্ষ ছিল, সবগুলোই অপ্রত্যক্ষ ছিল, এমন তো নয়। ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি, তাদের কাউন্সিল, এসব তো অনেক ক্ষেত্রে অনেক তথ্য তো গণমাধ্যমে উন্মুক্ত ছিল, এবং সেটা আপনি নিজেও সেটি সার্চ করলে আপনি দেখতে পারেন। তো সেই জায়গাটা কিন্তু সেটি করেনি। আর আমরা বাংলাদেশ ছাত্রলীগ, আমাদের সক্রিয়তা অবশ্যই থাকবে। আজকে তো আমরা এই দখলদার সরকারের বেআইনি নিষেধাজ্ঞার আমরা কোনো পরোয়া করি না, সিম্পলি আমরা কোনো পরোয়া করি না। আমরা আত্মশক্তিতে বিশ্বাস করি, সাধারণ শিক্ষার্থীদের, কারণ এই সংগঠনটি বাংলাদেশ ছাত্রলীগ, এই সংগঠনের মালিকার মতো সাধারণ শিক্ষার্থীদের। এই সংগঠনটি তো এই ছাত্রলীগের, এই সাধারণ শিক্ষার্থীরাই তো বাংলাদেশ ছাত্রলীগের বিজয়ী করেছে। এই সাধারণ শিক্ষার্থীরাই তো বাংলাদেশ ছাত্রলীগের হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়েছে। মানচিত্র প্রতিষ্ঠিত করা, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, প্রতিষ্ঠিত করা সাধারণ শিক্ষার্থীরা তো বাংলাদেশ ছাত্রলীগের জন্য নিষেধ করেছে, এবং সাধারণ শিক্ষার্থীরাই বাংলাদেশ ছাত্রলীগকে ক্যাম্পাসে সক্রিয় করে। আপনারা বলছেন যে এই বিষয়টাকে কি আপনারা পরোয়া করেন না, কিন্তু পরোয়া তো করতে হচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবে। পরোয়া করেন না বলছেন, কিন্তু পরোয়া তো করতে হচ্ছে, কারণ আপনারা আসলে প্রার্থিতাও করতে পারছেন না বা ভোট করতে পারছেন না, আপনারা মিছিল মিটিং কিছুই করতে পারছেন না। তাহলে আপনারা পরোয়া না করে কি করছেন সেটি আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম, যে আপনারা ওই যে লড়াই করবেন, শক্ত লড়াই, সেই বিষয়গুলো কি করবেন, আপনাদের সামনে কি কি পরিকল্পনা? দেখুন, পরোয়া করছেন না, আমাদের নেতাকর্মীরা তো লড়াই করছে। বাংলাদেশে এটি সম্ভবত গিনেস বুকস এর রেকর্ডস যদি আপনি দেখেন যে 12 মাসে 5-6 লাখের মতো কারাবন্দী, এটি আপনি যদি আমাদের বিভিন্ন অধিকার ভিত্তিক রাইটস অর্গানাইজেশন গুলো রিপোর্ট দেখেন, সেখানে এতজনকে কারাবন্দী করা হয়েছে। আমাদের গোটা বাংলাদেশে 5 লক্ষ শিক্ষার্থী স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। আমাদের শুধুমাত্র সার্টিফিকেট বাতিল করা, যেগুলো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, এগুলো থেকে সার্টিফিকেট বাতিল করা এবং বহিষ্কারের সংখ্যাটা যদি আপনি দেখেন, এটিও 10,000-এর অধিক ছাড়িয়েছে। তো এই অবস্থার মধ্যে বাংলাদেশ ছাত্রলীগ শক্তিশালী, সক্রিয়, সাংগঠনিক অবস্থান দৃঢ় বলেই তো এই ঘটনাগুলো ঘটছে। তো এর মধ্যেও আমরা মনে করি যে আমাদের নেতাকর্মীরা লড়াই করছে, হাসতে হাসতে তারা কারাগারে যাচ্ছে। এই আদালতকে, নিয়ন্ত্রিত আদালতের মধ্যে, এই মবের মধ্যেও তো আমাদের ছাত্রলীগ নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিচ্ছে। এই দখলদার সরকারের বিদায়ের দাবিতে জনমত সোচ্চার করার চেষ্টা করছে, মানুষের কাছে। এটি আপনাদের লড়াই, আপনাদের লড়াই কিরকম হচ্ছে সেটি আসলে জানতে চাচ্ছিলাম। মোটামুটি বুঝলাম যে এটি আপনারা লড়াই, মানে নির্যাতিত হচ্ছেন এবং নির্যাতনের মধ্যে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, এটি আপনাদের আসলে লড়াইয়ের জায়গাটি। আমি শেষ প্রশ্নটি করতে চাই যে এটি অবশ্য একদম বৃহত্তর রাজনৈতিক জায়গা থেকে প্রশ্ন করতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন, সরকার বলছে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, নির্বাচন হবে এই ফেব্রুয়ারিতে। আমি এবং বর্তমান যে বাস্তবতা, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, ছাত্রলীগ তো নিষিদ্ধ বটেই, পুরোপুরি নিষিদ্ধ। সামনে নির্বাচন তারা করতে পারবে না, বর্তমান বাস্তবতায় এটি হচ্ছে অবস্থা। সেখানে আপনারা আসলে কি চান, বা কি হলে আপনাদের রাজনীতির জন্য সুবিধা? নির্বাচনটি ফেব্রুয়ারিতে হলে সুবিধা, না হলে সুবিধা, বা আপনারা চান যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক বা না হোক, আপনারা কি চান? দেখুন, বাংলাদেশের গণতান্ত্রিক সংকটের বা বাংলাদেশের যে ট্র্যাডিশনাল যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যার সমাধানের একমাত্র উপায় বাংলাদেশের একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হবে, এবং নিরপেক্ষ সরকারের মাধ্যমে আপনি যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারেন, এটি বাংলাদেশের গণতন্ত্রকে টেকসই করবে, এটি আমাদের শান্তি, স্থিতিশীলতা নিশ্চিত করবে, এবং এটি সরকারের বৈধতা আপনি পাবেন, যে সরকার নির্বাচনের মাধ্যমে যে সরকারি বিজয়ী হয়ে আসুন না কেন। যখন এই প্যারামিটার গুলো পূরণ হবে না, তখন কিন্তু বাংলাদেশটাকে আপনি এক ধরনের অস্থিতিশীলতার মধ্যে ঠেলে দিচ্ছেন, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি সংকটের মুখে ফেলে দিচ্ছেন। যে কারণে আমরা মনে করি যে এটি, এবং শুধু আমরা সংশয় প্রকাশ করছি কেন, আজকে যারা এই দখলদার সরকারের মূল প্রতিনিধিত্ব রাজনৈতিক দল কিংস পার্টি কি বলছে? কিংস পার্টি কি বলছে? তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারাও কিন্তু বলছে না। তারা এখানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে কথা বলছে, তারা সেকেন্ড রিপাবলিক নিয়ে কথা বলছে, তারা গণপরিষদ নিয়ে কথা বলছে। আওয়ামী লীগের বাইরেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর যদি অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিবাদ, বিসংবাদের বিষয়গুলো আপনি দেখেন, নির্বাচন নিয়ে কিন্তু তারাই অনিশ্চিত রয়েছে। আর আমরা অবশ্যই মনে করি যে আমাদের এই দখলদার সরকারকে বিদায় করে। এবং আরেকটি বিষয়, আপনি যদি আমি একদম সুস্পষ্টভাবে জানতে চাই, আপনারা কি চান ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক নাকি না হোক? কি চান আপনারা আসলে?
দেখুন, আমাদের একটি প্রত্যাশা এবং এটা আমরা কিন্তু দলীয় স্বার্থের চেয়ে জনগণের স্বার্থকে আমরা সবচেয়ে বেশি দেখি, এবং বাংলাদেশের ভবিষ্যৎটি যেন নিরাপত্তা হয়, আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা যেন পিসফুল হয়। সেই জায়গা থেকে আমরা বলি যে আপনার প্রথমত হচ্ছে যে আপনাকে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করতে হবে, যেই সরকারের নিউট্রালিটি থাকবে, যেই সরকারের ক্যাপাসিটি থাকবে। এই সরকারের শুধুমাত্র নিরপেক্ষতাই তো প্রশ্নবিদ্ধ নয়, এই সরকারের ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটি কেউ বিশ্বাস করে না এই সরকারের সেই সক্ষমতা রয়েছে কিনা। একটি ছাত্র সংসদ নির্বাচনে আপনি জাকসু নির্বাচন নিয়ে আপনি বলছেন যে অংশগ্রহণ করেছে, জাকসু নির্বাচনের ফলাফল যদি 3 দিন লাগে, তাহলে গোটা বাংলাদেশের নির্বাচনের ফলাফল দিতে কতদিন লাগবে? আজকে যদি জাকসু নির্বাচনের 5টি প্যানেল এই নির্বাচন থেকে সরে আসে, ফলাফল শেষ হওয়ার আগে বর্জন করে, তাহলে সেই নির্বাচনকে আপনি টেকসই কিভাবে করবেন? সেই নির্বাচনের ফলাফলকে কিভাবে আপনি গ্রহণযোগ্য করবেন? সেই নির্বাচন অংশগ্রহণমূলক আপনি কিভাবে করবেন বলে আপনি মনে করেন? তো এই সরকারের নৈতিক জায়গা নেই, এই সরকারের আইনগত বৈধতা নেই, এই সরকারের সেই সক্ষমতা নেই, এবং এই সরকারের সেই আন্তর্জাতিক আস্থাও নেই। সে কারণে আমাদের সবার সংকটই আসলে একটি জায়গায় এসে পৌঁছাতে, সেক্ষেত্রে এই সরকারকে বিদায় নিতে হবে। আন্দোলনের মুখে হোক, রাজনৈতিক সমঝোতার মাধ্যমে হোক, কিংবা নিজস্ব উপলব্ধি থেকে হোক, যেভাবেই হোক না কেন দখলদার সরকারকে বিদায় নিয়ে বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত করে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করে জনগণ যাকে এবং এটি না করে যদি আপনি একটা নিয়ন্ত্রিত নির্বাচন করতে চান, সেটি কোন অবস্থাতেই বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা হবে না, বরং সেটি ফ্যাসিবাদী বন্দোবস্তকে আরো টেকসই করা যাত্রা বলে মনে করি। মানে যেটি আপনারা করেছিলেন সেটি আরো টেকসই হয়ে যাবে। দেখুন, আমি যেটি বলছি যে কোন অবস্থাতে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন জনগণকেই তার ভোটাধিকারের বাইরে রাখার একটা নির্বাচন, সে জায়গা থেকে আসলে আপনি অন্ধ হলে আপনার প্রলয় বন্ধ থাকবে না। আপনি যদি মনে করেন যে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করছেন, আসলে সেটি না, আপনি বরং আসলে আমরা বলবো যে আপনি এই ফ্যাসিবাদী বন্দোবস্তের লাল ফিতার মরুন্মোচন করছেন বলে আমরা মনে করি। অনেক ধন্যবাদ সাদ্দাম, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। অনেকটা সময় কথা বললাম আপনার সাথে। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।